ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহারের শুভেচ্ছা জানিয়েই শুরু করতে চাই আমাদের আজকের এপিসোড। যারা বৃহস্পতিবার শুক্রবারের পরেও আরও একটা দিন ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চান, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়মান। আবার লেখা শুরু করলাম কেরানীগঞ্জ থেকে। পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এক নতুন জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনির পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফজ শুনানির মজলিস। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর, তখনও আলো পুরোপুরি ফোটেনি, এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর অসহায়ত্ব। মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমার নাতনিটা গত 10-15 দিন ধরে বড়ই কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজ দেয়া শেষ হলেই আবার সেই আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই সব দ্বিধা আর লজ্জা সরিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা তো একেবারেই ব্যক্তিগত, গোপনীয়। তিনি কি করে আঁচ করলেন যে আমি এই ধরনের কিছু করতে পারি? কবিরাজি, তাবিজ কবজ তো আমার তেমন পছন্দের বিষয়ও নয়। তাই খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম, চাচা, যেখানে এত অভিজ্ঞ ডাক্তার, কবিরাজ আর নামি দামি হুজুররা কিছু করতে পারেননি, সেখানে আমার মতো কোনো সাধারণ কিশোর আপনার কি সাহায্য করতে পারবে? কিন্তু চাচা নাছোড়বান্দা, তার চোখ মুখে দৃঢ় বিশ্বাস। তিনি আরও বিস্ময়কর কথা বললেন, বাবা, তুমি সাধারণ কেউ নও, তা আমরা সবাই জানি। আমার বিস্ময় আরও বাড়ল। সবাই জানেন? এর মানে কি? আপনারা আমার মধ্যে এমন কি দেখেছেন? তখন চাচা মুখ খুললেন। তার কথায় এলাকার এক অজানা অধ্যায় উন্মোচিত হল। তুমি হয়তো জানো না, এই মসজিদে বেশিরভাগ মুসল্লি এলাকার প্রভাবশালী এমপি চেয়ারম্যানদের লোক। তারা নিজেদের খেয়াল খুশি মতো মসজিদ চালান। আমি গত 25 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। এমন কোনো শুক্রবার যায়নি যেদিন টাকা তোলা, নাম লেখা আর হুজুরদের বয়ান নিয়ে মসজিদে হট্টগোল হয়নি। কিন্তু তুমি আসার পর থেকে এই সমস্যাগুলো এমন নিখুঁতভাবে সামলেছ যা আগে কেউ পারেনি। আমি বললাম, শুধু এসব গুণ থাকলেই তো কেউ অতি প্রাকৃতিক কিছু করতে পারে না চাচা। তিনি প্রত্যুত্তরে যা বললেন তা আমার কল্পনার বাইরে ছিল। দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, আমরাও তাই ভাবতাম যেদিন না তোমাকে মসজিদে রাতে ঘুমোতে দেখেছি। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মসজিদে ঘুমানো তো আবার সমস্যা কিসের? চাচা বললেন, তুমি কি অন্য এলাকা থেকে এসেছ? আমার হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তিনি শুরু করলেন, তাহলে শোনো, এই এলাকায় এমন কেউ নেই যে এই মসজিদ সম্পর্কে জানে না। প্রায় 25 বছর আগে 2 ভাই একসঙ্গে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল। ভোটের ঠিক আগের দিন রাতে এক ভাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। তাকে এই মসজিদের জমিতেই কবর দেয়া হয়েছিল। তখন থেকেই রাতের বেলা এই কবরের আশেপাশে অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে শুরু করে, যা এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে কবরের আশেপাশে রুকাইয়া করে এখানে মসজিদ নির্মাণ করা হয়, এই ভেবে যে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই কিছু বদলায় না, বরং এই মসজিদটি রাতের বেলায় যেন এক অশরীরী শক্তির দখলে চলে যায়। তিনি 2 বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা শোনালেন।
বছর দুয়েক আগের কথা। আমরা 5 থেকে 7 জন মুসল্লি এখানে এসে ইতেকাফে বসেছিলাম। রাত তখন খুব বেশি নয়, 11টা কিংবা 11:30 হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের 7 জনকেই টেনে হিঁচড়ে মসজিদের ছাদে ছুঁড়ে মারল। এরপর যা দেখলাম তাতে আমাদের ভয়ে জান পাখি উড়ে যাওয়া জোগাড়। একটি রক্তমাখা ছুরি হাতে, সারা শরীর বিষধর সাপে জড়ানো, দেহ থেকে মাথা আলাদা এক বিভৎস মূর্তি। তার চোখে মুখে পচা মাংসের থেকে অজস্র পোকা কিলবিল করছিল, আর সেগুলো খোলসের মধ্যে ঝরে পড়ছিল। আমরা ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে কোনো মতে ছুটে মসজিদের ভেতরে আশ্রয় নিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও সেই শক্তি আমাদের টেনে হিঁচড়ে ছাদে নিয়ে আছড়ে ফেলল। আমরা সবাই বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বাধ্য হয়ে ইতেকাফ ভেঙে যে যার বাড়িতে পালিয়ে গেলাম। এরপর বহু বছর এই মসজিদ বন্ধ ছিল। অনেক হুজুর আলেম এসে সমস্যার সমাধান করতে পারেননি। এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন, কেউ সফল হননি। এই তো মাস দুয়েক আগের ঘটনা। একজন বেশ সাহসী বড় আলেম এখানে ঘুমিয়েছিলেন। তাকেও টেনে হিঁচড়ে ছাদে নিয়ে এমনভাবে আছড়ে ফেলা হলো, তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চেয়ারম্যানের লোকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন, বাইরের কোনো হুজুর এলে তাকে যেন এই মসজিদ সম্পর্কে কিছু বলা না হয়। তুমি এখানে ঘুমাবে জানলে আমি আগেই তোমাকে সব বলতাম। আমি চাচার সমস্ত কথা মন দিয়ে শুনলাম। মসজিদটি তাহলে সত্যিই অস্বাভাবিক, কিন্তু এখন অগ্রাধিকার ওই অসুস্থ মেয়েটি। বললাম, চাচা, মসজিদের সমস্যা না হয় পরে দেখা যাবে, এখন চলুন আপনার নাতনিকে দেখে আসি। তার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমার মাথার চুলগুলো স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠল। বিপদ সংকেত। তাকিয়ে দেখি বাড়ির চারপাশে গাছের ডালে দেয়ালে অদ্ভুত ভঙ্গিতে গভীর মনোযোগে বসে আছে 4টি সাদা চোখ বিশিষ্ট 7টি ভয়ঙ্কর দর্শন রাক্ষসে পাখি। এগুলোর উপস্থিতি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আমার চোখ যেন মুহূর্তেই একটা কিছু অনুভব করে নিল। ঘরে ঢুকে দেখলাম একজন পর্দানসীন ধার্মিক মেয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু একই দশা, একেবারে শুকিয়ে কাঠ, যেন কঙ্কালসার। তার শরীর থেকে একটি তীব্র পচা গন্ধও আসছিল, যেন জীবন্ত দেহ পচে গেছে। তার বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসে, ভগ্ন কণ্ঠে বলে, হুজুর, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমার মেয়েটি একদম স্বাভাবিক ছিল। তারপর একদিন সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে ঘুরতে যায়। ফিরে আসার কয়েকদিন পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সারাক্ষণ এমনভাবে ছটফট করে যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার শরীর কাটছে। কি হয়েছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। অতীন্দ্রিয় উপলব্ধি আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘটনাটি আসলে শুরু হয়েছিল একটি নোংরা কুনজর থেকে। হাই স্কুলে পড়ার সময় একটি ছেলে মেয়েটিকে ভালোবাসত, যদিও সেটাকে ভালোবাসা না বলে কুনজর বলাই ভালো। শিক্ষা সফরে গিয়ে ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি ধার্মিক হওয়ায় তাকে প্রত্যাখ্যান করে। ইসলাম যা সমর্থন করে না তা সে কোনোভাবেই করতে পারবে না। কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর ছেলেটি রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে মনে প্রতিজ্ঞা করে, ও যদি আমার না হয় তাহলে কারোরই হতে দেব না। সে এক কুখ্যাত কবিরাজের শরণাপন্ন হয় এবং মেয়েটিকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ ও সম্মোহিত করার তাবিজ করে। কিন্তু মেয়েটি ধার্মিক এবং আল্লাহর বিশেষ রহমত তার আধ্যাত্মিক সুরক্ষা থাকায় সেই জাদুর কোনো প্রভাব তার উপরে পড়েনি। তখন ছেলেটি কবিরাজকে নির্দেশ দেয় মেয়েটিকে যেন মরণ বাণ মারা হয়। এর জন্য মেয়েটির ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন ছিল। সেই ধূর্ত কবিরাজ তার দুষ্ট জিনদের মাধ্যমে মেয়েটির ব্যবহৃত একটি ব্লেড চুরি করে নিয়ে আসে এবং তাতে ভয়ানক জাদু করে সেটি চালান করে দেয়। উদ্দেশ্য ছিল ব্লেডটি ধীরে ধীরে মেয়েটিকে কাটতে থাকবে, একসময় মেয়েটি মারা যাবে। আমি যখন মেয়েটিকে দেখলাম তখন তার অবস্থা খুবই করুণ ছিল। আর কিছুক্ষণ জাদু চললে হয়তো সে মারাও যেত। সেই পচা গন্ধ আসলে জাদুকৃত শরীরের পচন প্রক্রিয়ার লক্ষণ ছিল। প্রথমে তাকে বাঁচাতে হবে, তারপর সেই জাদু নষ্ট করার পালা। একটি সম্ভাব্য সমাধান মাথায় এলো। 4টি নীলচে চুল তার কোমরে বেঁধে দেয়া হলো, কিন্তু এতে ভবিষ্যতে কোনো ফিতনার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে চোখ ধোয়া পানি দিয়ে তাকে গোসল করাতে বললাম। গোসল করানোর পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, আপনার মেয়ে
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই কালো জাদু সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য 7 ফোঁটা তাজা রক্তের প্রয়োজন ছিল, সেই জাদুর উপকরণে ঢালার জন্য। মেয়েটির বাবা মা নিজেদের রক্ত দিতে উদ্যত হলে আমি তাদের থামিয়ে বললাম, আপনারা রক্ত দেবেন কেন? যে নিকৃষ্ট লোকগুলো এই জঘন্য কাজ করেছে তাদের রক্ত দিয়েই আমি এই জাদু নষ্ট করব ইনশাআল্লাহ। মেয়েটির নানা এবং বাবাকে সেই জঘন্য কবিরাজের ঠিকানা দিয়ে বললাম, অমুক জায়গায় গিয়ে অমুক ঠিকানায় ওই কবিরাজকে পাবেন। তার আসনের নিচে একটি ব্লেড পাবেন, সেটি জাদু করা ব্লেড। সেই ব্লেডে কবিরাজের 4 ফোঁটা রক্ত আর ওই ছেলেটির 3 ফোঁটা তাজা রক্ত হাত কেটে ঢেলে দিতে বলবেন। যদি রাজি না হয় তাহলে বলবেন আমি তার জিনদের দিয়েই তাকে শেষ করে দেব। আমার বিশ্বাস ছিল এই হুমকি কাজ করবে। তারা নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই কুখ্যাত কবিরাজ এবং জাদুকরা ব্লেডটি খুঁজে পেলেন। আমার নাম এবং জিনদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার পর ভয় সেই প্রতারক কবিরাজও করেছিল। ব্লেডে 7 ফোঁটা রক্ত ঢালার সঙ্গে সঙ্গেই মেয়েটির ওপর করা সেই মরণবান জাদু নিমেষেই উধাও হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আসলে ধূর্ত কবিরাজ বাড়ির আশেপাশে 7টি দুষ্টু জিন পাহারায় রেখেছিল, যাতে কেউ মেয়েটির চিকিৎসা করতে এলেই সে আগে থেকেই খবর পেয়ে যায়, তার জাদু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে, ফলে কেউ যেন আসল সমস্যাটা ধরতে না পারে এবং জাদুর রহস্য উন্মোচিত না হয়। আমি বাড়িতে ঢোকার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমে সেই 6টি জিনকে কাবু করে ফেলেছিলাম। কিন্তু একটি দুষ্টু জিন পালিয়ে গিয়ে সেই শয়তান কবিরাজকে আমার আগমনের খবর দেয়। সে আমার সাথেও তার চালাকি শুরু করে, জাদু স্থগিত করে যাতে আমি বিভ্রান্ত হই। কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টির ক্ষমতার কারণে আমি রহস্য ধরে ফেলেছিলাম। মেয়েটির সমস্যার সমাধান করার পর চাচাকে বললাম, চাচা, আল্লাহর রহমতে আপনার নাতনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনও একটা কাজ বাকি আছে, আমার সাথে চলুন। মসজিদে গিয়ে চোখ বন্ধ করতেই যেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। 25 বছর ধরে যে অদৃশ্য শক্তিটা গ্রামবাসীকে জ্বালাতন করছিল, ছাদে টেনে হিঁচড়ে আছড়ে ফেলছিল, সে আসলে খুন হওয়া সেই হতভাগ্য ব্যক্তিরই কারিন জিন। লোকটি নামাজি হওয়ায় তার কারিন জিনের মসজিদে প্রবেশে কোনো বাধা ছিল না। সমস্যা হয়েছিল লাশ দাফনের সময়। কারিন জিনকে দাফন করার যে বিশেষ দোয়া, সেটি ভুলবশত অথবা অজ্ঞাতবশত পড়া হয়নি। এই কারণেই সে মুক্ত অবস্থায় কবরের আশেপাশে উপদ্রব চালাচ্ছিল। সমস্যাটা অনেক পুরনো হওয়ায় পরবর্তীতে হুজুররা পুনরায় জানাজা পড়ে দোয়া করার পরও গ্রামের মানুষ তার উপদ্রব থেকে মুক্তি পায়নি। এর একটা স্থায়ী সমাধান দরকার। নীলচে কালো চুল এমনিতেই আত্মরক্ষার জন্য সেরা, তার সাথে যদি কোরআন তেলাওয়াত যোগ করা হয় তখন তা হয়ে যায় এক অক্ষয় ও অপ্রতিরোধ্য আত্মরক্ষার ব্যবস্থা। তাই আমি আমার 3টি নীলচে চুল উপড়ে তাতে কোরআন শরীফের বিশেষ আয়াত তেলাওয়াত করতে করতে প্রত্যেকটিতে 3টি করে গিঁট দিলাম। তারপর চাচাকে বললাম, এই চুলগুলো একটি সবুজ রঙের তসবির সাথে বেঁধে মসজিদের মিনারের সাথে এমনভাবে ঝুলিয়ে দিন যেন সহজে কারো নজরে না আসে। আমি নিশ্চয়তা দিয়ে বললাম, কোনো রকমের নজরদারির প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে এই চুল আর তসবি যতদিন এখানে ঝুলবে, যতই ঝড় তুফান আসুক, ইনশাআল্লাহ এই তসবি বিন্দু পরিমাণও নড়বে না এবং মসজিদেরও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আমার কথা শুনে চাচার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি ধন্যবাদ জানালেন। আমি সেই অস্বাভাবিক কবরের রহস্য আর অসুস্থ মেয়ের মরণবান জাদুর সমাধান করে সবার কাছে বিদায় নিয়ে যশোরের পথে যাত্রা শুরু করলাম। মাদারীপুরের এই অধ্যায়টি ছিল আমার প্যারানরমাল জীবনের এক নতুন অভিজ্ঞতা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা ঈদ উপলক্ষে আজকে একটা অডিও ক্লিপও এই এপিসোডে আপনাদেরকে শোনাবো। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই অডিও ক্লিপে। গত এপিসোডে আমরা সাবিত, সিফাত এবং তারপরে আবারও সাবিতের একটা অডিও ক্লিপ শুনিয়েছি। আজকে সেই অনুযায়ী সিফাতের পালা। চলুন সিফাতের একটা অডিও ক্লিপ শুনে আসি আমরা।
আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিফাত আলম, ভূত.com একজন মডারেটর, বলছি চট্টগ্রাম থেকে। আজকে আমি আবারও নতুন একটি ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ফাতিমা। তিনি ওনার বয়স প্রায় 70 বছরের উপরে হতে পারে। তো উনি বর্তমানে ইউএস আছেন। তো ঘটনাটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে ওনার ভাষাতেই ঘটনাটি শেয়ার করছি। ঘটনার শুরুতে উনি সবাইকে সালাম জানান। তো আমি সরাসরি উনার ভাষায় ঘটনাটি বলতে শুরু করছি। আমার নাম ফাতিমা। আমি বর্তমানে ইউএসএ থাকি। আমার বয়স 70 ঊর্ধ্ব হবে। আমি কখনো ভাবিনি যে আমার ঘটনাটি আমি কখনো শেয়ার করতে পারবো। শুরু থেকে আমি ভূত.com শুনতাম। তো আজ কেন যেন না মনে হলো আমার ঘটনাটি সবার সাথে শেয়ার করি। তো আমার ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল 9 থেকে 10 বছরের মতো। ঘটনাটি মূলত দেশভাগের আগের একটি ঘটনা। তো সে সময় আমরা ঘটনাটি 1953-54 দিকে ঘটা একটি ঘটনা। তো অনেক আগের ঘটনা। তো যখন ঘটনাটি ঘটে তখন আমরা এমন একটি জায়গায় থাকতাম যেটাকে আগে, বর্তমানে তো বাংলাদেশ এবং পাকিস্তান আছে, কিন্তু তখন সেরকম কিছু ওরকম ভাবে ছিল না। তো আমরা বাংলাদেশেরই কোনো একটা অংশে থাকতাম। সে যেখানে আমরা থাকতাম সেখানে আমরা একটি ভাড়া বাসায় থাকতাম। তো কোনো একটি অনিবার্য কারণবশত আমাদেরকে সেই বাসাটি চেঞ্জ করতে হয়। তো আমার পুরো পারিবারিক অবস্থা সেরকম যে খুব ভালো ছিল সেটা বলবো না। তাই আমরা কিছুটা কম বাজেটের মধ্যে একটি বাসা দেখতে শুরু করি। অনেক খুঁজতে খুঁজতে আমার বাবা একটি বাসা পেয়ে যান এবং কিছুদিনের মধ্যে আমরা সেই বাসায় শিফট হই। সেই বাসায় শিফট হওয়ার পর থেকে আমার কাছে না, শুধু আমার পরিবারের সকলের কাছে বেশ অবাক করা কিছু ব্যাপার সামনে আসতে শুরু করে। বাসাটার মধ্যে হয়তো বা কোনো সমস্যা ছিল। আগে বাসাটা কিছুটা বর্ণনা দিয়ে নিচ্ছি। বাসাটি বেশ বড় একটি বাসা ছিল। বাসার সাইজ অনুযায়ী বাসার ভাড়া ছিল বেশ কম, তুলনামূলক অনেক কম। তো যেহেতু আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, আগেই বললাম, তাই এই বাসাটি নিতে আমরা মোটামুটি বাধ্যই হই। তো ওই বাসার ভেতরে একটা রুম ছিল, যে রুমের বড় একটি তালা লাগানো ছিল। তো আমরা যখন বাসায় উঠি, ওই তালাটা খোলার পর ওই রুমে যখন যাই তখন দেখি যে ওই রুমের মধ্যে শিকল বাঁধা, দেয়ালের মধ্যে ফুটো করে ওখানে কোনোভাবে শিকল বেঁধে রাখা, আর রুমের চারপাশে বিভিন্ন কালো কালো দাগ, আর ছিটা ছিটা দাগ। মনে হয় যে কোনো একটা পানি বা তরল জাতীয় কিছু পড়ার কারণে, অনেকদিন থাকার কারণে সেটা হয়তো বা এরকম কালার হয়ে গিয়েছে। তো সেই বাসায় ওঠার পর থেকে বেশ কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা খেয়াল করতে থাকি, যেমন জিনিসপত্র এখান থেকে ওইখানে চলে যাওয়া, তারপর রাতের বেলা কারো কান্নার আওয়াজ পাওয়া, কারো হাঁটাহাঁটির শব্দ শোনা। এই ধরনের আওয়াজ আমরা প্রায় প্রতিদিনই পাচ্ছিলাম। তো এরকম হতে হতে এক সময় জিনিসগুলোতে আমরা বেশ ইউজ টু হয়ে যাই, কিন্তু তারপরও মানুষের মন তো ভয় তো থাকেই। তো সেই বাসায় ওঠার কিছুদিন পরে আমি খেয়াল করি যে আমি যখন ওয়াশরুমে যাই তখন মনে হয় যে কেউ আমার পেছন পেছন আসছে, এবং মাঝে মাঝে মুখ ধুয়ে যখন ওয়াশরুমের আয়নাটার দিকে তাকাতাম তখন মনে আমার মধ্যেই কাউকে আমি দেখতে পেতাম, এরকম মনে হতো। তো এইগুলো চলছিল। অন্যদিকে আমার মায়ের ব্যাপারে একটু বর্ণনা দিয়ে নেই। আমার মা খুব রক্ষণশীল পরিবারের এক মেয়ে ছিলেন। আর আমার যে নানি ছিলেন তিনি যতটুকু আমি জানি, যদিও নানির ব্যাপারে আমি তেমন একটা জানি না, আম্মুর কাছ থেকে শোনা ছাড়া তেমন একটা শোনা হয়নি। নানিকে আমি জীবনে দেখেছিও হয়তো বা খুব কম, তার সাথে আমার তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। তার শেষ বয়সে তার সাথে আমি বেশ কিছুদিন ছিলাম, সেটা আমি ঘটনার পরবর্তী অংশে আপনাদেরকে জানাচ্ছি। তো আমার নানি লোকমুখে শোনা যায় এবং মায়ের কাছ থেকেও শুনেছি, আমার নানির নাকি জিন পালতেন। উনি ভীষণ পরহেজগার একজন মহিলা ছিলেন। এখন নানির কাছে যেতে সবসময় আম্মু আমাদেরকে নিষেধ করতেন, আমাদেরকে নিয়ে যেতেন না। আমার পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা ছিলাম।
তো আমরা যখন আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু নানি বাড়িতে একবার যাই, নানিকে একটু দেখে আসি, এই কথাটা বলার আগ পর্যন্ত আমি নানিকে কখনোই চোখের দেখা দেখিনি। আম্মু সবসময় বলতো যে না, সেখানে যাওয়া যাবে না, যখন সময় হবে আমি তখন নিজেই নিয়ে যাব। তো আমি এটাও দেখতাম যে নানি যদি খুব বেশি অসুস্থ না হতেন বা কোনো ইমার্জেন্সি না হতো, আম্মু নিজেও নানি বাড়িতে যাওয়াকে বেশ অ্যাভয়েড করতেন, উনি খুব একটা যেতে চাইতেন না। আমি এটাও দেখতাম যে যখন আম্মু যেতেন, গিয়ে ম্যাক্সিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসতেন। তো এইভাবেই সবকিছু চলতে থাকে, আর আমাদের বাসার সমস্যাগুলো তো লেগেই থাকে। তো আমি মাঝে মাঝে আম্মুকে বলতাম, আম্মু তুমি একটা কাজ করো না, তুমি যেহেতু বলো যে নানি জিন পালে, আর আমাদের বাসায় যেহেতু এরকম সমস্যা হচ্ছে, এটা তো কোনো মানুষ ঘটিত সমস্যা হতেই পারে না, কারণ এই বাসায় তো আর কেউ থাকে না, আমরা 4 জন ছাড়া। তো আমরা 4 জন এক রুমে ঘুমালেও যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে তো হয়তো বা কোনো সমস্যা রয়েছে এরকম, তো নানির সাথে একটু কথা বলো। কিন্তু আম্মু পারতপক্ষে নানির সাথে কথা বলে অ্যাভয়েডই করতেন। তো মূল ঘটনায় ফিরি। আমার মা একদিন রান্না করতে গেলেন রান্নাঘরে। আমি, আমার বাবা আর ছোট ভাই বসে বসে গল্প করছিলাম। তো এমন সময় হুট করে আমরা আম্মুর খুব জোরে একটা চিৎকার শুনতে পাই। তো চিৎকারটি শুনতে পেয়ে আমরা যখন আম্মুর কাছে যাবো যাবো চিন্তা করি, কিন্তু আমরা কেন জানি না 3 জনই কেমন জানি ফ্রিজ হয়ে যাই, যেতে চাচ্ছি কিন্তু কেন জানি যাচ্ছি না। খুব অদ্ভুত একটা ফিলিং ছিল। তো কিছুক্ষণ পর আম্মু আসে, প্রায় 5 থেকে 7 মিনিট পর আম্মু নিজেই আমাদের রুমে আসেন। আসার পর আব্বুর সাথে রাগারাগি করতে শুরু করেন যে আমি এত জোরে চিৎকার দিলাম, তুমি কি শুনতে পাওনি নাকি যে আমি চিৎকার দিচ্ছি? কোনো একটা সমস্যা হয়েছে তাই তো চিৎকার দিছি, তুমি কি ওখানে যেতে পারতে না? তো তখন আব্বু আম্মুকে বসানোর পর শান্ত করে বলেন যাচ্ছে কি হয়েছে আমাকে একটু বলো। তখন আম্মু তার গলার দিকে হাত দিয়ে দেখিয়ে দেন যে দেখো এখানে কি হয়েছে। পরে আব্বু আম্মুর গলার দিকে তাকিয়ে দেখেন আম্মুর গলার অনেকটা অংশ পুড়ে গেছে। তো আব্বু জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। তখন আমার আম্মু যা বলে তা আমি রান্না করছিলাম, মনে হলো পেছন থেকে কেউ এসে আমার গলায় হাত দিল, সজোরে হাত দিল, আর তার হাত ছিল প্রচন্ড রকমের গরম। সেই হাত লাগার সাথে সাথে আমার মনে হলো যে আমার এখানে যন্ত্রণা শুরু হলো, পুড়ে যাচ্ছে, এত গরম লাগছিল আমার, তাই আমি চিৎকার দিয়েছি। তো আব্বু যখন দেখেন তখন দেখেন যে সেখানে পুরোপুরি বোঝা না গেলেও একটা হাতের শেপের মতো কিছুটা বোঝা যাচ্ছে। তো আব্বু তখন আম্মুর সেখানে পানি ঢালেন, বরফ লাগান, আর মলম লাগিয়ে দেন। তো এইভাবে এই ঘটনাটা চলে গেল। তারপর একদিন আমি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলাম, মানে কোনো একটা দরকারে দোকানে গিয়েছিলাম আশেপাশের কোথাও। তো যখন আমি বাসায় ফিরলাম তখন দেখলাম যে একটা মহিলা, মহিলাটার আমাদের বাসায় থাকার কোনো কথাই না। আমি তখন বাসায় গেলাম, আমি বেশ অবাক তাকে দেখে। আমি বাসায় ঢুকে তারপরে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি কোনো কাজের মহিলা আনছো নাকি, যে আমি যে মহিলাকে দেখলাম? তখন আম্মু বললো না, আমি কাজের মহিলা কেন আনবো, আমাদের কি আর্থিক অবস্থা সেরকম ভালো যে আমরা কাজের মহিলা আনতে পারি? তারপর আমি তখন আম্মুকে সবকিছু জানালাম। আম্মু তখন বললো যে তোমরা আর ওই রুমের দিকে যেও না। তারপর আমি ওই মহিলাকে এরপরে প্রায় সময় দেখা শুরু করি। সে আমার রুমে ঘুরঘুর করতে থাকে, তারপরে স্বপ্নে আসে, স্বপ্নে এসে আমাকে বেশ উল্টাপাল্টা কথা বলে, যেমন এই বাসা ছেড়ে দাও, এই বাসা আমার, এই বাসা আর কারো না, এখানে আমি যা যাবো তাই হবে, অন্য কেউ থাকতে পারবে না, থাকলে আমি মেরে ফেলবো, এই ধরনের কথাবার্তা বলে। যতভাবে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলা যায়, ঠিক সেরকম কথাগুলো সে আমাকে বলতে শুরু করে। তো এক পর্যায়ে আমি আর সহ্য করতে না পেরে আমি আম্মুকে তখন বলি যে আম্মু আমার সাথে তো এরকম হচ্ছে। তো আম্মু আমার কথা শোনেন। আমি আম্মুকে এরপরও বলি যে আম্মু তুমি একটু নানুর সাথে দয়া করে যোগাযোগ করো। আম্মু তারপরও তেমন একটা প্রতিক্রিয়া দেখান না। এরপর একদিন এমন এক ঘটনা ঘটে যার কারণে মোটামুটি আম্মু বাধ্যই হয়ে যান ঘটনাটি নানুর সাথে শেয়ার করার জন্য। তো যে ঘটনাটি ঘটে সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা আমার বাবা প্রচুর সিগারেট খেতেন। উনি বলতে গেলে চেইন স্মোকার টাইপের একজন মানুষ ছিলেন। প্রত্যেক 10 মিনিট 15 মিনিট বা 30 মিনিট পর পর ওনার মুখে সিগারেট থাকতোই। তো ওনার আবার একটা অভ্যাস ছিল, সিগারেট খাওয়ার সময় যদি কখনো ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তো, উনি অ্যাশট্রের মধ্যে সিগারেটটা জ্বলন্ত অবস্থায় রেখে সেখান পরে ওয়াশরুমে চলে যেতেন, ওয়াশরুম থেকে এসে বাকিটুকু খেতেন। তো এরকম একদিন আব্বু জ্বলন্ত সিগারেট অ্যাশট্রের মধ্যে রেখে ওয়াশরুমে গেছেন। তো ওয়াশরুম থেকে উনি বের হয়ে দেখেন, উনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে প্রচন্ড চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পান।
উনি দ্রুত ওয়াশরুম থেকে বের হন, বের হয়ে চিন্তা করেন যে কি হলো, কি কিসের এত চিল্লাপাল্লা। উনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন যে আমাদের বাবা মা রুমের যে পর্দাগুলো ছিল সেগুলো দাউ দাউ করে তুলছে আগুনে, এবং সেখানে ওই পর্দার মধ্যে হচ্ছে এই সিগারেট, যেটা আব্বু জ্বলন্ত সিগারেট রেখে গিয়েছিল সেটা পর্দার মধ্যে এটাই আছে, মানে লাগানো অবস্থায় আছে, সেটা থেকে আগুন মানে লেগেছে। তো আর চিল্লাপাল্লা হচ্ছে, বাইরে থেকে মানুষজন চিল্লাপাল্লা করছে, আগুন 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 এরকম করে চিল্লাপাল্লা করছে। তো এলাকাবাসীর সহযোগিতায় এবং নিজেদের চেষ্টায় আমরা হচ্ছে পরবর্তীতে অনেক কষ্টে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ কারো তেমন কোনো ক্ষতি হয়নি। এসব কিছুর পর হচ্ছে আম্মু আব্বুকে প্রচন্ড বকাবাদি করতে শুরু করে যে তুমি এভাবে সিগারেট খাও, তুমি সিগারেট মানে জ্বলন্ত অবস্থায় রেখে গেছো, কোন খেয়ালে খাইছো, এই জন্য এরকম হয়েছে, এতে অনেক বড় ক্ষতি হতে পারতো। কিন্তু আব্বু বারবার হচ্ছে মানে আমার মানে মৃত দাদির কসম খেয়ে বলছিল যে আমি সিগারেট অ্যাশট্রে দিয়ে রেখে গেছি, আমি কি পাগল নাকি যে সিগারেট আমি ইয়াতে জানলার মধ্যে বা হচ্ছে পর্দার সাথে লাগিয়ে লাগিয়ে রেখে যাব। কিন্তু আম্মু কিছুতেই আব্বুর কথা বিশ্বাস করলো না তখন। এরপর একদিন মানে আব্বু আবার সিগারেট খাচ্ছিলেন, ওই সময় আম্মুই রুমের মধ্যে ছিল, আম্মু ছিলেন রুমের মধ্যে। তো সেই দিনও আবার একই কাহিনী ঘটে। আম্মু খুব ভালো মতোই খেয়াল করেন যে আব্বু সিগারেটটা ওইখানে রেখে গেছে, কিন্তু হুট করে মানে পর্দার নিচ থেকে আম্মু দেখেন যে মানে আগুনের ফুলকি বের হওয়া শুরু হয়েছে। তারপর আম্মু যখন পর্দার দিকে তাকান তখন দেখেন যে নিচে সিগারেটটা পড়া অবস্থায় আছে পর্দার সাথে কিছুটা দূরত্বে, এবং মানে আগুন লাগার কারণে পর্দাটা একটু ছিঁড়ে গিয়ে সিগারেটটা নিচে পড়ে গেল, এরকম একটা দৃশ্য দেখলেন আম্মু। তারপর সাথে সাথে আম্মু অ্যাশের দিকে তাকিয়ে দেখেন সেখানে কোনো সিগারেট নেই, জ্বলন্ত কোনো সিগারেট সেখানে নেই। যেহেতু সেদিন আগুন তেমন বেশি ছিল না, তো তাই আম্মু হচ্ছে মানে দ্রুত আব্বুকে ওয়াশরুম থেকে ডাকেন এবং বালতি করে পানি নিয়ে এসে আগুনটা নিভিয়ে ফেলেন। তো সেই দিন আম্মুর বিশ্বাস হয় যে আব্বু আসলে মানে সত্যি কথাই বলছিল। তো এর কিছুদিন পর আম্মু চিন্তা করে যে আসলে এখন কি করা যায়। তো এই সমস্যাগুলো দিন বাড়তেই আছে। তো এভাবে চলতে চলতে একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনার বর্ণনা আমি দিচ্ছি। সেটা হচ্ছে আমরা মানে খুব মানে যেদিন যখন আগুন লাগে তার আশেপাশের সময়েরই ঘটনা এটা, মানে খুব কাছাকাছি, হয়তো বা একদিন বা তার পরের দিনের ঘটনা। তো হচ্ছে আমরা সবাই মানে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আব্বু রুমে আমরা চারজন বসেছিলাম। হুট করে আমরা খুব জোরে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজ শুনে আমরা রুম থেকে মানে বের হয়ে এসে এদিক সেদিক দেখতে থাকি, কিন্তু হচ্ছে কাউকে খুঁজে পাই না যে কান্নার সোর্সটা কি, কোথা থেকে কান্নাটা আসছে, সাউন্ডটা কোত্থেকে আসছে। এটা আমরা অনেক খোঁজাখুঁজি পরে কোথাও খুঁজে পাই না। সেদিন রাতে হচ্ছে আমরা সেই কান্নার আওয়াজ অনেকক্ষণ শুনেছি, বলতে গেলে প্রায় সারা রাত। যখনই ফজরের আজান পড়লো তখনই কান্নাটা থেমে গেল। এর পরবর্তী দিন থেকে এই জিনিসটা চলতেই থাকলো, এবং মানে কান্না দেখা যায় যে যখন কান্না শুরু হয় তখন কেউ হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর হচ্ছে সময় যত যেতে থাকে তত তার কান্নার তীব্রতা বাড়তে থাকে এবং একসময় চিৎকারে পরিণত হয় সেটা। তো আম্মু হচ্ছে একদিন যখন কান্নার আওয়াজ হচ্ছে তখন একাই রুম থেকে বের হন, বেরিয়ে গিয়ে হচ্ছে ওই দরজাটা, যে দরজাটা লক ছিল, যেখানে হচ্ছে বললাম যে শিকল বাঁধা ছিল, সেখানে গিয়ে দেখেন কান্নাটা সেখান থেকে আসছে। আজ তা আম্মু আর ও সেখান থেকে আসছে এটা তো আম্মু বুঝতেই পারেন। তারপরে দেখেন ওই রুমের ভিতরে কোনো লাইট লাগানো ছিল না, কিন্তু ওই রুমের ভিতর থেকে না কেমন একটা আলো আসছিল, লাল রঙের একটা আলো। এবং উনি দেখতে পেলেন নিচ দিয়ে, যেহেতু দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, উনি দেখতে পেলেন যে একটা ছায়া পড়ছে, ছায়াটা এদিক থেকে সেদিক সরে যাচ্ছে বারবার। মনে হলো যে কেউ বৃত্তাকার ভাবে রুমটার ভেতরে পায়চারি করছে, এবং তার ছায়াটা ওই আলোর কারণে বাইরে দেখা যাচ্ছে এসে। তো আম্মু এতে প্রচন্ড ভয় পান। পরদিন সকালবেলা আম্মু চিন্তা করেন যে না, এই সমস্যা যেহেতু এত পরিমাণ বেড়ে গেছে তাই এটা মাকে জানানো উচিত। তো আম্মু সেদিন আমাদেরকে মানে বলেন যে আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি মানে কাজ আছে, আমি ফিরে আসবো খুব দ্রুত, তোমরা বাসায় ভালো মতো থাকো। তো আম্মু চলে যান। আমরা তখনও জানি না যে আম্মু নানুর কাছে গিয়েছিলেন। তো নর্মালি নানুর কাছে গেলে আমি আগেই বলেছি আম্মু 2 থেকে 2.5 ঘন্টা পর ফিরে আসেন, কিন্তু সেদিন আম্মু সকাল দুপুর 12টার দিকে বের হয়ে যান, কিন্তু ফিরে আসেন রাত 11:30টার দিকে। প্রায় 12 ঘন্টা সময় লাগে। তো
তো আম্মু যেদিন যখন ফিরে এলেন তখন হচ্ছে দেখতে পেলাম যে উনি ঘরে ফিরে এসে মানে কাপড় চোপড় চেঞ্জ না করে সেই অবস্থাতেই ব্যাগ থেকে একটা ছাইয়ের একটা কাগজ বের করলেন। সেই কাগজের ভেতরে মানে ছাই কালারের কিছু ছিল, গুঁড়ো টাইপের কিছু ছিল। তো আম্মু সেই গুঁড়ো নিলেন, নিয়ে হচ্ছে দরজার চারপাশে ছড়িয়ে দিলেন। এরপর হচ্ছে তিনি একটা মানে ছোট মাটির পাত্র বের করলেন, একদম ছোট, মানে প্রদীপ জ্বালায় যে পাত্রগুলোর মধ্যে, সেগুলো নিলেন। নিয়ে হচ্ছে সেখানে একটু ঘি দিলেন। ঘি দেওয়ার পর সেখানে মানে ব্যাগ থেকে বের করে একটা সুতো রাখলেন, মোটা সুতো। সেখানে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে একটা কাগজ বের করেন আবার পার্স থেকে, বের করে সেই কাগজটা পুড়িয়ে ফেলেন। পুড়িয়ে ফেলার পর সেই ছাইটুকু আবার হচ্ছে সেই তেলের মধ্যে মানে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেন। দিয়ে সেই ঘিটা হচ্ছে আবার দরজার সামনে ছড়িয়ে দেন। তো এই কাজ করার কিছুক্ষণ পর আমি যখন মানে রুমের মধ্যে আসার পর আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু তুমি এটা কি করলা, তুমি কোথায় গেছিলা? তখন আম্মু বলে যে আমি তোমার নানুর কাছে গিয়েছিলাম, কোনো প্রশ্ন তোমরা করো না, যেটা করছি মানে বুঝে শুনে করছি, তোমরা আজকে রাতে বাইরে যেও না। তো রাতে খাওয়া দাওয়া করে তো বাইরে যেতেই হয়। তো খাওয়া দাওয়া করে যখন রুমের মধ্যে ফিরছি আমরা সবাই একসাথে, তখন দেখতে পাই যে দুটো বিড়াল, একটা ছিল ধূসর কালারের, আর একটা ছিল কিছুটা কালচে কালারের, মানে বেশ কালোই ছিল ওটা। এই বিড়াল দুটি ছিল স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড় সাইজের, এবং মানে বিড়াল দুটি কাউকে দেখে ভয় পাচ্ছে না। আমরা যে চারটা মানুষ সেখান থেকে হেঁটে যাচ্ছি, মনে হয় যে ওদের মানে কোনো প্রতিক্রিয়াই নেই। ওরা মানে অপর দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে হুট করে করলো কি, ওই রুমটার সামনে দাঁড়িয়ে পড়লো। আমাদেরকে দেখে ওই রুমের সামনে মানে ওই বন্ধ রুমটার সামনে দাঁড়িয়ে পড়লো। পরে মানে হুট করে মনে হলো যে একটা বিড়াল ইশারা দিয়ে মাথাটা একটু নাড়িয়ে মানে বোঝাতে ছিল যে আমরা যাতে ভেতরে চলে যাই। আমি জানি না আমি আসলে সঠিক দেখেছি কিনা, আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। তো আমরা রুমে চলে যাই। সেদিন রাতে মানে মনে হয় যে আমাদের বাড়িতে ভূমিকম্প চলছে। মানে খাট পালং সব কাঁপতে শুরু করে, একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আর সারাটা রাত বিড়ালের প্রচন্ড আওয়াজে মানে আমরা কেউই ঘুমাতে পারিনি। মনে হচ্ছে যে বিড়াল এমন ভাবে মারামারি করছে যেন হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছে, এত মারামারি করছে। মানে একটু পর পরে একে মারছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে ও আবার ওকে মারছে। মানে ধস্তাধস্তির শব্দ আর হচ্ছে বিড়ালের কর্কশ আওয়াজ, এগুলোতে আমাদের মানে বাসার পরিবেশ একদম ভারী হয়ে যায়। আর একটু পর পরে বাসা কেঁপে কেঁপে ওঠা শুরু করে, মানে হচ্ছে কি বলবো, মানে ভূমিকম্পের মতো শুরু হয়। তো পরদিন সকালবেলা আমরা মানে আজান দেওয়ার পরে যখন শব্দ মানে কমে যায় তখন আমরা ঘুমাই, এবং ঘুম থেকে উঠে সকালবেলা হচ্ছে আমরা যখন রুম থেকে বের হই, বের হওয়ার পরে দেখি যে ওই রুমটার সামনে মানে রক্তের দাগে ভরা। রুমের দরজা রক্তে ভেজা, রুমের দেয়াল রক্তে ভেজা। রুমের দরজা খোলাই ছিল সেদিন। সকালবেলা আমরা উঠেই দেখি রুমের দরজা খোলা, তো ভিতরে গিয়ে দেখি সমানে রক্তের ছিটা, তারপরে হচ্ছে দরজার মধ্যে রক্তের ছিটা লেগেই আছে। তো আব্বু হচ্ছে বাইরে থেকে কয়েকজন লোক নিয়ে আসেন সেগুলো পরিষ্কার করার জন্য। তো সেগুলো পরিষ্কার করে যখন লোকগুলো চলে যাচ্ছিল তখন হচ্ছে আব্বু তাদেরকে মানে বাইরে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিয়ে যাওয়ার সময় এক লোক আব্বুকে বলেন যে আচ্ছা আপনারা এই বাসাটার খোঁজ কোথা থেকে পেলেন? তখন আব্বু বলে যে এটা হচ্ছে মানে আমরা বাসা চেঞ্জ করতে হয়, তো অনেক খোঁজাখুঁজির কারণে ব্রোকারের মাধ্যমে বাসাটা আমরা পাই। তো তখন ওই লোকটা বলে আচ্ছা ব্রোকার কি আপনাদেরকে কিছু বলেন নাই? তখন আব্বু বললো যে কেন, ব্রোকার কি বলবে? তখন বলছে এই বাসায় তো একটা সমস্যা আছে। তখন আব্বু জিজ্ঞেস করেন যে কিসের সমস্যা? তখন বলে যে আমি হচ্ছে এই এলাকাতে এরকম ধোয়া মোছার কাজ, তারপর হচ্ছে রং করার কাজ, এগুলো সবসময় করে থাকি। তো এই বাসায় আমাকে বুধবার ডাকা হয়েছে, কিন্তু আমি এর আগে কখনো আসি নাই। যেহেতু আপনারা, কারণ বাসা এর আগে খালিই ছিল, আর যেহেতু এখন আপনারা থাকেন তাই হচ্ছে আমি আসার সাহস করছি, না হলে হয়তো আমি আসতাম না। তখন আব্বু জিজ্ঞেস করেন যে আপনি একটু ভেঙে বলেন তো ব্যাপারটা। তখন ওই লোকটা বলে যে এই বাড়িতে একটা মহিলা থাকতেন একাই। ওই মহিলা সবাই মানে লোকমুখে শোনা যায় যে ওই মহিলা নাকি কালো জাদু করতেন। আর হচ্ছে যেই রুমটা আজকে পরিষ্কার করে দিলাম সেই রুমে উনি হচ্ছে মানুষদেরকে ধরে বেঁধে রাখতেন এবং তাদের উপর কালো জাদু করতেন। সারা রাত সেই বাসার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যেত। তো ভয়ে কেউ হচ্ছে তার বাসায় যেত না বা তার ব্যাপারে কেউ কমপ্লেন করতো না, কারণ হচ্ছে মানুষ যখন চিন্তা করতো এই মহিলা তো কালো জাদু করে, যদি হচ্ছে মানে আমরা তার ব্যাপারে নালিশ করি বা তাকে আটকাতে যাই তাহলে যদি আবার আমাদের উপর জাদু করে দেয় তাহলে তো সমস্যা। তাই ভয়ে কেউ যেত না। কিন্তু এক এলাকাবাসী একবার করছিলেন কি, এরকম সমস্যা দেখে উনি আর থাকতে না পেরে, মানে ওই বাসারই প্রতিবেশী ছিলেন তিনি, উনি থাকতে না পেরে উনি মানে পুলিশে কমপ্লেন করেন।
তো পুলিশ এসে সেই মহিলাকে ধরে নিয়ে যায় এবং সেখান থেকে মানুষের কঙ্কাল হাড্ডি মানে মৃতদেহের ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও সেই মহিলা হচ্ছে জেলখানার ভেতরেই মানে হচ্ছে কোনোভাবে আত্মহত্যা করে। এরপর থেকেই বাসা খালি ছিল, প্রায় 10-15 বছর খালি ছিল। আপনারা এই প্রথম হচ্ছে 10-15 বছর পরে থাকতে এলেন। তখন হচ্ছে আব্বু বেশ ভয় পান এগুলো শুনে ভয় পাওয়ার পর আব্বু হচ্ছে আম্মুর কাছে এসে সবকিছু বলেন। তখন আম্মু বলেন যে তুমি যে আমাকে এগুলো বললা এগুলো আমি আগে থেকেই জানি। তখন আব্বু বললেন যে তুমি জানো তাহলে তুমি আমাকে বললো না কেন? তখন আম্মু বলেন যে আমার মায়ের কাছে ওই দিন গিয়েছিলাম না, আমার মাই আমাকে সবকিছু জানিয়েছেন, তো এই সমস্যাগুলো এখন আর নেই, এটা আর কোনো প্রবলেম হবে না। সমস্যা তো ছিল না, কিন্তু হচ্ছে আমাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। এমন হচ্ছিল যে ওই বাসায় থাকার পর থেকে আমাদের আর্থিক অবস্থা মানে ক্রমাগত খারাপ হয়েই চলেছে, ভালো হওয়ার কোনো নাম নেই। পরবর্তীতে এমন অবস্থা হয় যে আমরা বাসা ভাড়ার এফোর্ড করার যোগ্যতা আমাদের থাকে না। তো আমার নানুর সাথে আম্মু কথা বলেন এবং নানু তখন বলেন যে ঠিক আছে, আমি যেহেতু আমার বাসায় একাই থাকি তাই তোমরা হচ্ছে মানে আমার বাসায় চলে আসো। তো নানু হচ্ছে মানে একাই থাকতেন একটা বাসার মধ্যে, বেশ বড় সড়ো বাসা। আমার নানা বাসাটা করে দিয়ে গিয়েছিলেন মারা যাওয়ার আগে। তো ওই বাসায় নানু একাই থাকতেন, আর নানুর এই ধরনের জিন পালার সমস্যার কারণে হচ্ছে আম্মু তার সাথে থাকতেন এবং নানুর সাথে কেউই থাকতেন না। নানু শুধুমাত্র একজন কাজের লোক ছিল যে হচ্ছে মানে এসে নানুর কাজ টাজ করে দিয়ে সন্ধ্যার মধ্যে চলে যেত আবার। কিন্তু পুরা বাসায় আমার নানু একাই থাকতেন। তো প্রথমবারের মতো তখন আমি নানুর সাথে দেখা হয়। আমি যখন যাই উনি হচ্ছে খুব মানে আন্তরিকতার সাথে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আমাকে এসে জড়িয়ে ধরেন, আমাকে মানে বলতে থাকেন যে নানু ভাই তুমি কেমন আছো, তোমাকে তো আমি এর আগে দেখছি, ছোট অবস্থায় দেখছি, কিন্তু তুমি তো আমাকে এর আগে দেখো নাই। তো আমি নানুকে দেখে হচ্ছে খুব আবেগাপ্লুত হয়ে পড়ি এবং মানে একরকমের চোখে পানি চলে আসে, আর আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখি কিছুক্ষণ। তো নানুর বাসায় গিয়ে যখন হচ্ছে ভেতরে যাই তখন দেখি যে মানে কম করে হলেও 30 থেকে 40টা বিড়াল, এবং ওই 30 থেকে 40টা বিড়ালের মধ্যে হচ্ছে আমি ওই ধূসর একটা বিড়াল আর কালো বিড়ালটাকে দেখতে পাই। আমি তখন নানুকে জিজ্ঞেস করি, নানু এই বিড়াল দুটো তো আমি ওরা বাসায় দেখলাম, এরা আবার এখানে কিভাবে এলো? তখন নানু বলেন যে এরা তোমার এবং আমাদের বন্ধু, এরা আমাদের উপকার করবে। তা আমি তখন নানুর কথা কিছু বুঝি না যে বিড়াল আবার বন্ধু কিভাবে হয়, কারণ আমি তো তখন ছোট ছিলাম, আমার বয়স 9 কি 10 বছর হবে। তো আমি এত কিছু তো জানতাম না, বুঝতামও না। কিন্তু বিড়ালগুলো ছিল অনেক বড়, কারণ স্বাভাবিক বিড়াল তো আমি দেখছি, কিন্তু এই বিড়ালগুলো ছিল অনেক বড়। তো এদেরকে দেখে আমার মনের মধ্যে কিছুটা ভয় কাজ করতো। তো দুপুরবেলা যখন নানুর ওইখানে বাসায় খেতে বসি তখন আমাদের পেছন পেছন বিড়ালগুলো চলে আসে, মানে সবগুলো বিড়ালই রুমের মধ্যে চলে আসে এবং রুমের এক কোনায় গিয়ে সবগুলো একসাথে গিয়ে বসে, এমন ভাবে বসে মানে খুব সুশৃঙ্খল ভাবে বসে, চুপচাপ বসে থাকে, মানে খাবারের উপরে হামলা করছে না, কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ সুশৃঙ্খল ভাবে বসে আছে। তো কিছুক্ষণ পর আমি খেয়াল করে দেখি যে তারা আমার দিকে তাকায় আছে এবং আমার খুব ভয় লাগতে শুরু করে। তখন নানু জানি না কাকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা একটু বাইরে যান, বাচ্চাটা ভয় পাচ্ছে, আপনারা এখন এখানে থাকিয়েন না। আর বিড়ালগুলো একদম বাধ্যের মতো সুন্দর মতো লাইন ধরে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি তখন বেশ অবাক হয়ে নানুকে জিজ্ঞাসা করলাম যে নানু এটা কি হলো? তখন নানু বললেন যে তুমি মানে এখন তোমাকে কিছু বলবো না, তুমি পরবর্তীতে বুঝতে পারবা, একটু বড় হলে তুমি বুঝতে পারবা। তো কিছুদিন পর একদিন সকালবেলা আমি হচ্ছে হাঁটছিলাম, নানুর বাসা অনেক বড় একটা করিডোর ছিল, তো করিডোর ধরে হাঁটছিলাম, তখন নানু আমাকে বললো যে খাবার হতে আর 30-35 মিনিট সময় লাগবে, তুমি একটু ঘরটা ঘুরে মানে বাসাটা ঘুরে দেখো। তো আমি করিডোর দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একবার হচ্ছে আমি একটা বিশাল বড় গাছের সামনে এসে পৌঁছাই, মানে করিডোরটার বাইরে একটা বিশাল বড় গাছ। এবং খুব অবাক করার ব্যাপার হচ্ছে ওই গাছটার গায়ে সমানে তাবিজ বাঁধা, এক একটা এক এক কালারের, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, এরকম কালারের এক একটা তাবিজ বাঁধা, মানে অসংখ্য তাবিজ বাঁধা। আমি ফিরে এসে নানুকে জিজ্ঞেস করি, নানু ওই গাছটা এরকম কেন? তখন নানু বললেন যে দুনিয়াতে তো ভালো খারাপ সবই আছে না, তা আমরা হচ্ছে ওই গাছটা হচ্ছে ভালো গাছ, ওই গাছের মধ্যে আমরা খারাপগুলোকে বেঁধে রেখে দিছি যাতে করে ওরা বের হতে না পারে। তো আমি তখনও নানুর কথা কিছু বুঝি নাই। তো
একদিন রাতের বেলা হচ্ছে আমি মানে ছাগল ডাকার শব্দ পাই। তখন আমি রুম থেকে বের হয়ে দেখি যে নানু মানে বাসার দরজার সামনে বসে আছে, এবং নানুর সামনে বিশাল বড় লাইন বলতে মানুষজন এসেছে নানুর কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু নানু কি ডাক্তার? তখন আম্মু আমাকে বলে, না তো, তোমার নানু তো ডাক্তার না। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করি, তাহলে এত মানুষ নানুর কাছ থেকে কিসের চিকিৎসা নিতে আসছে? তখন আম্মু বলেন যে এটা ওই চিকিৎসা না, এটা আলাদা চিকিৎসা, এটা তুমি বুঝবে না। তো সেদিন হচ্ছে আমি খেয়াল করলাম যে যারাই চিকিৎসা নিতে আসছে প্রত্যেকের কাছে একটা করে ছাগল রাখা। তো ছাগলগুলো হচ্ছে চিকিৎসা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ছাগলগুলো হচ্ছে নানুর যে কাজের লোকটা ছিল তার কাছে দিয়ে যাচ্ছে, এবং সে হচ্ছে বাড়ির পেছনে একটা জায়গায় ছাগলগুলোকে বেঁধে আসছে, এবং সেই ছাগলগুলোর ডাকাডাকি শব্দ আমি পাচ্ছিলাম। তো নানুকে আমি সব শেষ হয়ে গেলে, নানুর কাজ শেষ হয়ে গেলে আমি নানুকে জিজ্ঞাসা করি যে নানু, এই ছাগলগুলা মানে তুমি কি আমাদেরকে খাওয়ানোর জন্য আনছো, রান্না করে খাওয়াবে? তখন নানু বললেন যে না, এগুলো আমাদের খাবার না, এগুলো হচ্ছে আমাদের বন্ধুদের খাবার। ওই যে তুমি আমার বন্ধুদেরকে দেখছো না বিড়ালগুলোকে, ওটা ওদের খাবার, এটা ওরা খাবে। ওরা তো আমাদের উপকার করে, ওদেরও তো খাওয়ার দরকার পড়ে, তাই হচ্ছে এটা ওদের জন্য, এটা আমাদের জন্য না। ওরা যদি খুশি হয়ে আমাদেরকে দেয় তাহলে হচ্ছে আমরা খেতে পারি, কিন্তু ওদের কাছ থেকে আমরা চাইয়ে নিতে পারবো না। তো সেদিন রাতে হচ্ছে আমি রাত প্রায় 3টা 3:30টার দিকে হুট করে আমার ঘুম ভাঙে। আমি শুনি যে ছাগলের মানে চিৎকার চেঁচামেচি শব্দ। পরে হচ্ছে আমি দৌড়ে গিয়ে নানুকে ধরে বলি যে নানু, এরকম সাউন্ড হচ্ছে কেন? তখন নানু বলেন যে ভয় পেও না, এটা হচ্ছে তোমার ওই যে বন্ধুদের কথা বলছিলাম না, ওরা ওদের খাবার খাচ্ছে, তোমরা ভয় পেও না। তো ভয় না আমরা, যদিও নানু মানে আমাদেরকে বুঝিয়েছি, কিন্তু আমরা ছোট ছিলাম, তাও তো ভয় পাচ্ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটা ছাগল চামড়া ছাড়ানো, মানে গায়ে কোনো চামড়া নেই, মনে হচ্ছে যে খুব সুন্দর করে চামড়া ছাড়িয়ে, মানে পুরো ছাগলটা থেকে চামড়াটা ছাড়িয়ে ছাগলটা মানে ধুয়ে মুছে রেখে গেছে কেউ। তখন নানু বললেন যে তুমি যে খাইতে চাইছিলে না ছাগল, এই জন্য হচ্ছে তোমার বন্ধুরা এই ছাগলটা তোমাদের খাওয়ার জন্য রেখে গেছে। তো সেই দিন রান্না করে আমরা সবাই সেই ছাগলটা খাই। এভাবে হচ্ছে নানুর বাসায় থাকতে শুরু করি। তো এক সময় আমার নানুর তো বয়স ছিল তখন অনেকই, মনে হয় 60-65 বছর হবে। উনি বেশ দুর্বল টাইপেরও ছিলেন, মানে খুব একটা চলাফেরা করতে পারতেন না। তো একটা সময় হয় যখন হচ্ছে তিনি ইন্তেকাল করেন। তো নানুর ইন্তেকাল করার পর হচ্ছে আগে দিয়ে নানু আমার আম্মুকে বলে যান যে মা, এই যে আমার এই বন্ধুগুলো আছে, তোমাদের বন্ধুগুলো আছে, আমি যাওয়ার পরে এরাও চলে যাবে। তোমরা শুধু একটা কাজ করবা, ওই যে গাছটা দেখছো না, ওই গাছে মোটামুটি 35টার মতো কালো তাবিজ আছে, সেই তাবিজগুলো খুলে একটা পানিতে একটা তোমাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি, এই দোয়াটা পরে ওই পানিতে ডুবিয়ে রাখবে। ওই পানিটা একদিন মানে ওই তাবিজগুলো একদিন ডুবিয়ে রাখবে, এবং ওই পানিটা পরের দিন সকালবেলা ওই গাছের গুঁড়োয় ঢেলে দিবে, আর কিছু করার দরকার নেই। তো নানু মারা যাওয়ার পরে আম্মু হচ্ছে সেই অনুযায়ী কাজ করেন। নানুর জানাজা যখন হয়, মানে আমি আব্বুর কাছে যতটুকু শুনেছি যে এত বেশি মানুষ হয়েছিল যেটা সম্ভবই না, মানে কোনোভাবেই সম্ভব না। অনেক মানুষ ছিল সেখানে, এবং প্রত্যেকটা মানুষের চেহারা না দেখতে খুব কাছাকাছি, এবং মানুষগুলোর চেহারা বেশ ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে এরকম টাইপের, কিন্তু চোখগুলো সবার কেমন জানি একই রকম মনে হচ্ছিল দেখে, যে আরে এর চোখ দেখলে এরকম, আরেকজনের চোখে একই রকম, এরকম মনে হচ্ছিল। তো নানু মারা যাওয়ার পর হচ্ছে আম্মু নানুর কথা মতো কাজগুলো করেন। নানু যতদিন পর্যন্ত আম্মু সেই কাজগুলো না করেন ততদিন পর্যন্ত সেই বিড়ালগুলো আমাদের বাসায় ছিল, আশেপাশে ঘুরঘুর করতো, কিন্তু খুব কান্নাকাটি করতো। মানে দেখা যেত যে কোথাও বসে খুব চিৎকার করছে, দেখে মনে হচ্ছে যে খুব কান্নাকাটি করছে, এরকম করতো। তো আম্মু যখন নানুর বলা কাজগুলো করেন, তারপর দিন থেকে একটা 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 করে বিড়াল মানে গায়েব হতে শুরু করে। পরবর্তীতে একটাই বিড়াল থাকে, সেই বিড়ালটা আম্মুর সাথেই ছিল। আমি একটু এরপর যখন ওই বিড়ালটাকে, মানে আমার খুব পছন্দ ছিল, ওটা ছিল একটা মানে ক্যালিকো কালারের বিড়াল, মানে গায়ের মধ্যে কালো, সাদা, ধূসর, তারপর হচ্ছে কমলা, হলুদ, এই টাইপের কালার ছিল তার গায়ের মধ্যে। ওটা আমাদের সাথেই থাকতো। তো ওটাকে আমি আবার খুব পছন্দ করতাম, খুব আদর করতাম, ও সবসময় আমাদের সাথেই থাকতো, মানে আমার সাথে খুব বেশি লেগে থাকতো। তো ওই বিড়ালটা একদিন হচ্ছে মানে হুট করে হারিয়ে যায়। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু বিড়ালটাকে খুঁজে তো পাইতেছি না। তখন আম্মু বলে যে
আমি তখন একটু বড় হই, আমার বয়স মনে হয় তখন 15-16 বছর হবে। তখন তো আমার জিন নিয়ে মোটামুটি আইডিয়া হয়, কারণ তখন থেকে আমি হচ্ছে কোরআন মাজিদ পড়া শুরু করি, সেখানে তো সূরা জিন ছিল। আমি আম্মুর কাছে জানতে চাইলে আম্মু আমাকে সবকিছু বুঝিয়ে বলেন। তখন আম্মু আমাকে যখন জিজ্ঞেস করলাম যে বিড়ালটা খুঁজে পাচ্ছি না, তখন আম্মু আমাকে বলে যে ও ছিল আমাদের বন্ধু, ও বিড়াল ছিল না, আসলে ও ছিল জিন। ও বিড়ালের রূপে আমাদেরকে রক্ষা করত, একটাই ছিল, আর বাকিগুলো সব আগে চলে গিয়েছিল। তোমার নানু ওর কাছে অনুরোধ করে গিয়েছিল যে ও যাতে ওর শেষ বয়স পর্যন্ত থাকে, এবং ও অনেক বয়স্ক ছিল। আসলে সত্যি কথা কি, ও মারা গেছে। ও বুঝতে পারছিল যে ও মারা যাবে, তাই হচ্ছে ও চলে গেছে। ও তোমার নানুকে বলে গিয়েছিল যে যখন ওর মনে হবে যে ওর শেষ সময় ঘনিয়ে আসছে, ও চলে যাবে। আর যদি ও মারা যায় তাহলে ও একটা সাইন দিয়ে যাওয়ার কথা বলছিল যে ওই বট গাছের মধ্যে আরেকটা কালো তাবিজ পাওয়া যাবে বাঁধা অবস্থায়। তো আমি গত 2 দিন আগে সেই বট গাছে এই একটা কালো তাবিজ বাঁধা অবস্থায় দেখছি, তার মানে ওই জিনটা মারা গেছে। তো এটা শুনে আমার খুব কষ্ট হয় যে ওকে তো আমি জিন হিসেবে দেখিনি, ওকে তো আমি বিড়াল হিসেবে দেখছি, আমার পালিত বিড়াল হিসেবে দেখছি, তাই আমার ওর জন্য খুব মন খারাপ হচ্ছিল। তো এরপর আস্তে আস্তে হচ্ছে বড় হলাম, বড় হয়ে বিয়ে শাদী হলো, হাজবেন্ডের সাথে ইউএস চলে এলাম। এই ছিল মেইনলি আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা ভয়ের কিনা, কিন্তু আমার কাছে হচ্ছে ওই যে যে বাসায় আমরা ছিলাম, যে বাসায় ওই কালো জাদুকরী মহিলা ছিল, সেই ঘটনাটা প্রচন্ড ভয়ের ছিল। আর নানুর কাছে যখন আসলাম তখন যে আমি মানে জিনকে দেখলাম, আমি তো সেটা তখন জানতাম না, কিন্তু আমি বয়স যখন আমার 15-16 বছর হলো তখন আমি জানতে পারলাম যে না, আসলে নানুর সাথে যেগুলো ছিল ওগুলো জিন ছিল। তো এই ছিল আমার ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই কথা বলে হচ্ছে ফাতিমা তার ঘটনা শেষ করেন। তো এই ছিল আজকের ঘটনা। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. শুনছিলেন সিফাতের পাঠানো একটি অডিও ক্লিপ। আশা করছি সেই ক্লিপটি আপনাদের ভালো লেগেছে। আমরা এই মুহূর্তে সাবিতের পাঠানো একটি অডিও ক্লিপ শেয়ার করতে চাই এবং সেই সাথে শেষ করতে চাই এই অডিও ক্লিপের মাধ্যমে আমাদের আজকের এই এপিসোডটি। তো চলুন আমরা শেষ অডিও ক্লিপটি শুনে আসি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, যেই ঘটনাটি আমাকে বলেছেন ফাইজান ভাই নামের একজন ভদ্রলোক। তো ফাইজান ভাই যখন আমাকে ঘটনাটি বলেছেন, উনি আমাকে এটা বলেছেন যে এই ঘটনাটি একটি বিয়ের সময়কালীন ঘটনা। ওনার আম্মুর তরফ থেকে একজন কাজিন, অর্থাৎ ওনার খালাতো ভাইয়ের বিয়ের সময় ছিল এই ঘটনাটা। তো ওনাদের 2 ভাই আসলে কাজিন কম, মানে ভাই বেশি ছিল। ওনারা একজন আরেকজনকে এতটা বেশি হচ্ছে আপন করে ভাবতেন। 2 ভাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সম্পর্ক ছিল বলার কারণটা আপনারা অবশ্যই শেষে জানতে পারবেন। সো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তো ফাইজান ভাই বলেন যে যখন ওনার কাজিনের বিয়ে ঠিক হয়, ওনাদের ইচ্ছা ছিল যে 2 কাজিনের একসাথেই বিয়ে ঠিক হবে এবং ওনারা একই দিনে বিয়ে করবেন। কিন্তু আসলে এটা হয় না, আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো অন্যরকম ছিল। তো ওনার খালাতো ভাইয়ের বিয়েটা আগে ঠিক হয়ে যায়। তো ওনার খালাতো ভাইয়ের বিয়ে যখন ঠিক হয়, তখন ওনারা হচ্ছে একটা রিসোর্টের মতো একটা জায়গা, ওনারা হচ্ছে ফুল একটা এনজয়মেন্ট বা হচ্ছে ফুল ভাইবটাকে ধরে রাখার জন্য ভাড়া করে ফেলেন। তো রিসোর্টের ঠিকানাটা আমাকে উনি বলতে মানা করায় আমি আপনাদেরকে ঠিকানাটা বলতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঘটনায় ফিরি। তো রিসোর্ট ভাড়া করার পরে ভাই হচ্ছে মানে ফাইজান ভাই মোটামুটি প্রায় 1 মাসের ছুটি নিয়ে ফেলেন ওনার কাজিনের বিয়েতে সামিল হওয়ার জন্য।
তো যেদিন হচ্ছে ওনারা সেখানে যান, তখন দেখেন যে একবারে এলাহি কাণ্ড। আশেপাশে এত সুন্দর লাইটনিং, তারপরে হচ্ছে এত এত বিভিন্ন ধরনের প্লে প্রোগ্রামস, সুইমিং পুল, গান বাজনা, ক্রিকেট গ্রাউন্ড, তারপর হচ্ছে সন্ধ্যের দিকে ছেলে মেয়ে মানুষের গানের প্রতিযোগিতা। মানে একটা বিয়েতে যতটুকু এনজয় করা যায় আর কি। এরপরে কাজিনদের হ্যাং আউট, মানে অনেক কিছুই, অনেক এলাহি ব্যাপার। তো মোটামুটি প্রথম দিন যখন হচ্ছে সমস্ত প্রোগ্রাম শেষ করে ফাইজান ভাই রাতে শুতে আসেন, তখন ওনার জন্য একটা ইন্ডিভিজুয়াল রুম ব্যবস্থা করা হয়, যেহেতু উনি গেস্ট। তো উনি যখন রাতের বেলা শুয়ে থাকেন, ঘুমিয়ে গেলেন। উনি খুবই টায়ার্ড ছিলেন সারাদিন প্রোগ্রামের পরে। তো উনি যখন ঘুমাচ্ছিলেন তখন উনি একটা স্বপ্ন দেখেন, খুবই অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন যে উনি নিজে বিছানায় ঘুমিয়ে আছেন এবং উনি আবার নিজেই বিছানার সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ উনি নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখছেন। এবং এই স্বপ্নে উনি দেখতে পাচ্ছেন যে ওনার আশেপাশে আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছে, যারা একে অপরের সাথে ফিস করে বলা বলি করছে যে এই ছেলে এখানে কি কারণে ঘুমাচ্ছে, এটা তো আমাদের রুম, ও কেন আমাদের রুমটা নিয়ে নিল, আমরা তো ওকে এই রুমে অ্যালাউ করবো না, আমরা চাই না ও এখানে থাকুক। তো তখন যেই ফাইজান ভাইটা দাঁড়িয়েছিলেন বেডের সামনে, উনি কি করলেন, পানির একটা গ্লাস দিলেন হাতে এবং ওনাকে ওঠানোর চেষ্টা করছিলেন, মানে নিজেকেই নিজে ওঠানোর চেষ্টা করছেন যে ঘুম থেকে ওঠো, তোমার আশেপাশে লোকজন আছে, ঘুম থেকে ওঠো। যখন উনি উঠছেন না, তখন যে ফাইজান ভাই হচ্ছে বেডের সামনে দাঁড়িয়েছিলেন, উনি পানির গ্লাসটা ঘুমন্ত ফাইজান ভাইয়ের উপরে একেবারে ঢেলে দেন এবং ওই টাইমে ওনার ঘুমটা ভেঙে যায়। তো আমি লিসনারদের বোঝার সুবিধার্থে আরেকটু সুন্দর করে বলি বিষয়টা, যে ফাইজান ভাই যে ড্রিমটা দেখছিলেন, সেই ড্রিমের ভেতরে উনি নিজেকেই নিজে দেখছিলেন এবং নিজের দুইটা অবয়ব দেখছিলেন, যেখানে একজন ঘুমাচ্ছিলেন এবং একজন নিজেকেই দেখছিলেন। আশেপাশে অনেক লোক ছিল যারা কথাবার্তা বলছিল যে এই ছেলে কি কারণে আমাদের ঘরে, এটা তো আমাদের জায়গা। তো উনি নিজেকেই এই অবস্থা থেকে ঘুম থেকে তোলার জন্য নিজের উপরে পানি ছিটকে মারেন। তো এই পানিটা যখন ওনার মুখে লাগে, তৎক্ষণাৎ ওনার ঘুমটা ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে চিন্তা করেন যে এটা আবার কেমন স্বপ্ন, কেমন কনফিউজিং একটা ড্রিম, এমন ড্রিম আবার আসে নাকি। তো উনি এটাকে জাস্ট একটা ড্রিম ভেবে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন। এই টাইমে উনি দেখেন কি যে ওনার গেঞ্জি এবং ওনার গেঞ্জি এবং আশেপাশের বিছানার চাদর ভেজা, ওনার মুখ পর্যন্ত ভেজা, চুল পর্যন্ত ভেজা। উনি ভাবছিলেন কি যে ভয়ে হয়তো উনি ঘেমে গেছেন, কিন্তু ওনার লোয়ার বডি যেটা ছিল বুকের নিচ থেকে সেই জায়গায় কিন্তু একটু ভেজা নেই। ঘামলে তো একটা মানুষের সম্পূর্ণ শরীর ঘামে, কিন্তু উনি শুধুমাত্র আপার বডি ওনার ঘামা ছিল। তো উনি চিন্তা করলেন কি এটা কেমন ড্রিম, যে আমি স্বপ্ন দেখলাম যে আমি নিজেকে পানি মারলাম আর এদিকে দেখা যাচ্ছে যে আসলেই আমার গায়ে পানি, এটা কেমনে সম্ভব। আচ্ছা যাই হোক, সকালে আম্মুর সাথে এই বিষয়ে কথা বলবো নি। তো উনি উঠলেন, হাত মুখ ধুলেন, ধুয়ে হচ্ছে জানালার কাছে যখন যাবেন, তার আগে যখন উনি মুখে হচ্ছে টাওয়েল দিয়ে মুছতে ছিলেন, তখন উনি শুনলেন কি যে জানালাটা যেই মানে কাঁচটা আছে, সেই কাঁচের মধ্যে কেউ নক করছে। তো উনি যখন পর্দাটা সরালেন, তখন সেখানে উনি কাউকেই দেখতে পেলেন না। এরপর এই জিনিসটা উনি বেশ একটা ভাবেন নাই, কারণ হচ্ছে অনেক বড় রিসোর্টের মতো একটা জায়গা, আশেপাশে অনেকগুলো রুম, তো অন্য রুমের থেকে এরকম শব্দ আসতে পারে। তো এই শব্দের কথাটা উনি ভুলে যান এবং হচ্ছে এই ড্রিমটা যেটা দেখলেন উনি, এই ড্রিমের উপরে উনি কনসেন্ট্রেশন রাখতে শুরু করেন, যেটা কি হলো না হলো ভাবতে থাকেন। তো এই ভাবতে ভাবতে উনি মোটামুটি প্রায় 5-6টা সিগারেট খেয়ে ফেলেন এবং যখন এত সিগারেটের ইফেক্টে ওনার ব্রেইন প্রায় কাজ করা বন্ধ করে দেয়, তখন উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন। তো পরদিন সকালে উঠে উনি হচ্ছে কাজিনের বিয়ের যে একটা প্রোগ্রাম, বিভিন্ন ধরনের কাজ চলছে, সবাই খুব খুশি এবং সবার কথাবার্তা শোনার পরে উনি এই রাতের ঘটনাটা আসলে ভুলে যান। তো রাতের ঘটনা ভুলে যাওয়ার পরে সারাদিন এনজয়মেন্ট হয় এবং এনজয়মেন্টের পরে সন্ধেবেলায় কাজিনরা মিলে ঠিক করে যে ওনারা কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, হ্যাং আউট করবেন। তো উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, হ্যাং আউট তো করা যায়, কিন্তু আমি তো একটু টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে আমি ঘেমেও গেছি অনেক, তো আমার একটু শাওয়ার নেওয়া দরকার। তো উনি ওনার বাকি কাজিনদেরকে বললেন কি যে তোমরা 10-15 মিনিট একটু অপেক্ষা করো, আমি একটু শাওয়ার নিয়ে আসতেছি, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো উনি রুমে গেলেন, রুমে গিয়ে রুমের দরজাটা লক করে উনি শাওয়ারে চলে গেলেন। তো ওনার একটা বাজে অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে শাওয়ারে যাওয়ার সময়
গামছা, তাওয়াইল বা হচ্ছে আপনার কাপড় চোপড় উনি এগুলো নিয়ে যেতেন না, মাঝে মাঝেই ভুলে যেতেন। তো ওনার এই অভ্যাসটার খারাপ অভ্যাসটা শুরুতে সামাল দিত ওনার আম্মু যখন উনি ছোট ছিলেন। এরপরে বড় হওয়ার পরে যখন ওনার ছোট ভাইয়ের সাথে উনি রুম শেয়ার করতেন, তখন ওনার ছোট ভাই এই দায়িত্বগুলো পালন করতে ভুলে গেল। যে নাও, ভাইয়া যখন ডাক দিত যে এই আমার জামা কাপড় আর হচ্ছে টয়েল দিয়ে যা, তো তখন ওনার ছোট ভাই এই জিনিসগুলি দিয়ে দিতেন। তো সেদিনও হচ্ছে উনি আর টাওয়াইল, তারপরে হচ্ছে কাপড় চোপড় কোনো কিছুই নিয়ে যান নাই ওয়াশরুমে। তো মোটামুটি 10-12 মিনিট সুন্দর করে গোসল করার পরে ওনার মনে হচ্ছিল যেন উনি নিজের ওয়াশরুমেই গোসল করছেন। উনি যে হচ্ছে রিসোর্টে বা হচ্ছে অন্য কোনো জায়গায় নিজের বাসা যে নাই টানানোর, এটা ওনার মাথায় ছিলই না। উনি গোসল করার পরে অ্যাজ ইউজুয়াল দেখলেন যে উনি টাওয়েল বা হচ্ছে কোনো কাপড় চোপড় আনেন নাই। এটা দেখে উনি কি করলেন, ওয়াশরুমের দরজাটা খুলে হাতটা বাড়িয়ে ওনার ভাইয়ের নামটা ধরে ডেকে বললেন কি আমার টাওয়েল আর হচ্ছে কাপড় চোপড় দিয়ে যা। তো প্রথমে কেউ দেয় না, 2-3 বার ওনার ভাইয়ের নাম ডাকার পরে ওনার হাতে টাওয়েল এবং কাপড় চোপড় চলে আসে। তো উনি এরপরে কি করেন, কাপড় চোপড় পরে ড্রেস ঠিকঠাক মতো রেডিমেডি হয়ে উনি যখন বের হন ওয়াশরুম থেকে, তখন উনি ঝাটকাটা খান। উনি, ওনার ব্রেন তখন হঠাৎ করে কাজ করা শুরু করে যে আরে আমি তো বাসাই নাই, আর রুমটা তো আমি লক করে রাখছিলাম, এটা তো আমার নিজের একটা পার্সোনাল রুম। এখন তো আমার রুমে যদি কেউ না থাকে তাহলে আমাকে ড্রেস কে দিল, এটা কিভাবে সম্ভব? উনি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে ওনার যে কাজিনের বিয়ে, ওনাকে বলতে লাগলেন ঘটনাগুলো। কিন্তু ওনার কাজিন বললো কি আচ্ছা এগুলো কথা পরে শুনবো, এখন চল লং ড্রাইভে যাই। তো ওনারা যখন ড্রাইভে গেলেন তখনও বারবার হচ্ছে ফাইজান ভাই হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছিলেন। কিন্তু ওনার কাজিন ওনাকে বারবার বলছিলেন কি দেখ এখন একটা ভালো মুডে আছে, এখন আমার মুডটা খারাপ করিস না, এখন এই সমস্ত কথা বাদ দে, পরে শুনবো এগুলো কথাবার্তা, এগুলো এখন আর শুনতে চাচ্ছি না। এরপরে কি হলো, ওনারা ড্রাইভ শেষ করে যখন রাতের বেলা বাসায় ফিরলেন, তো ফাইজান ভাই তখন নামাজ পড়বেন। উনি আবার নামাজের খুবই মানে পাকা টাইম ছিল ওনার নামাজের, মানে উনি কখনো নামাজ মিস দিতেন না, পরিপূর্ণ একজন নামাজি ব্যক্তি ছিলেন উনি। তো উনি কি করলেন, ফেরার পরে রিসোর্টের একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে নামাজ ঘর, আসলে ছোট, বেশ খুব বেশি বড় না। তো উনি কি করলেন, উজু করে সেই জায়গাতে নামাজ পড়তে দাঁড়ালেন। তো উনি যখন নামাজ পড়তে দাঁড়ালেন উনি খেয়াল করলেন যে ওনার পেছনে মনে হচ্ছে আরো 5 থেকে 6 জন বা এরও বেশি লোক ওনার পেছনে সুন্দর করে কাতার করে দাঁড়িয়ে গেল নামাজের জন্য। এবং এমন না যে হচ্ছে ওনারা নিজে নিজে নামাজ পড়ছেন। আর যখন ফাইজান ভাইরা লং ড্রাইভ থেকে চলে আসেন তখন ওনার বাকি কাজিন যারা ছিল ওরা অলরেডি একে অপরের রুমে চলে গেছিল ঘুমানোর জন্য। তো ফাইজান ভাই সেটা জানেন যে ওদের মধ্যে থেকে তো কেউ আসবে না, তাহলে বাসার বাকি গেস্টদের মধ্যে থেকে কেউ হয়তো আসতে পারে। তো তখন উনি দেখলেন কি যে এই ব্যক্তিগুলো আসলে ইন্ডিভিজুয়াল নামাজ পড়ছে না, সবাই নামাজ পড়ছে কি ইমাম ধরে, অর্থাৎ ফাইজান ভাইকে ইমাম মনে করে ওনারা সবাই নামাজ পড়ছেন। উনি যখন হচ্ছে আল্লাহ আকবর বলে রুকুতে যান তখন ওরাও রুকুতে যায়, উনি যখন আল্লাহ আকবর বলে সেজদাতে যান তখন তারাও সেজদাতে যায়। তো উনি যখন রুকু এবং সেজদা করেন তখন পেছনের দিকে যখন চোখটা যায় উনি দেখতে পাচ্ছিলেন যে কারো পা দেখা যাচ্ছে, কারো হাত দেখা যাচ্ছে, একটু লোয়ার বডি দেখা যাচ্ছে। তো উনি নামাজ শেষ করার পরে যখন সালাম ফেরাবেন, যখন ডান সাইডে তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং বাম সাইডেও যখন একই কথা বললেন তখন উনি দেখছিলেন যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে। কিন্তু সালাম ফিরে যখন উনি মাথাটা সোজা করে আবার সেদিকে দেখলেন, কেউ নাই সেই জায়গায়, একেবারে খালি শুনশান নীরব একটা জায়গা। অ্যাকচুয়ালি নোবডি ওয়াজ দেয়ার, কেউই ছিল না। এটা দেখে উনি ভয়ে দোয়া না করেই দৌড়ে চলে যান ওনার আরেক কাজিনের রুমে এবং দরজা নক করতে থাকেন। রাত তখন প্রায় 1টা-1.5টা। তো ওনার কাজিন হচ্ছে মানে হন্তদন্ত হয়ে দরজা খোলেন এবং বলেন যে কিরে ভাই এত রাতের বেলা দরজা ধাক্কাতেছিস কি কারণে, তোর কি মাথা খারাপ নাকি? উনি বললেন কি যে এখন কিছু বলবো না, পরে কথা বলবো, আমি আজকে রাতের বেলা তোর সাথেই ঘুমাবো। তো উনি ওনার কাজিনের সাথেই রাত্রেবেলা ঘুমালেন। তো সকালবেলা ওঠার পরে উনি ওনার কাজিন যখন কথা বলছিলেন তখন ওনার কাজিন ওনাকে জোর করে জিজ্ঞেস করছিল যে এবার তো বল ভাই কি হয়েছিল গতকালকে রাত্রেবেলা। উনি ওনার কাজিনকে সবকিছু খুলে বলেন, কিন্তু ওনার কাজিন বলে কি এটা হচ্ছে তোমার মনের ভুল। তো ওনার কাজিন উনি এটাও বলেন যে তাহলে গতকালকে রাতের বেলা যে তাওয়াইল দিছিল এটা, উনি বলেন কি এটাও তোমার মনের ভুল। তখন ফাইজান ভাই বলেন কি যে এটা কেমন মনের ভুল, এটা 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 আবার কিরকম মনের ভুল হয়, আমি তো পাগল না। তো যাই হোক, সেদিনের পরে আসলে
ফাইজান ভাইয়ের মাথাটা কিছুটা উল্টাপাল্টা হয়ে যায়। উনি নিজের মতো করেই থাকার চেষ্টা করেন এবং চিন্তা করেন যে আমি বাদে যেহেতু এখানে এই সমস্যাগুলি কেউ দেখছে না, সুতরাং হচ্ছে এটা আমাকে নিজের মতো করেই ডিল করতে হবে। আমি আসলে এখানে কাউকে কোনো কিছু বলে কোনো লাভ করতে পারবো না, সো এটা নিজের মতোই ডিল করতে হবে। তো সেদিন রাতের বেলা উনি হচ্ছে মোটামুটি সন্ধ্যের পরে উনি গেলেন হচ্ছে ছাদে, রিসোর্টের ছাদে, ছাদটা দেখার জন্য। মেইনলি কাজ ছিল আসলে সিগারেট খাওয়াও। তো উনি সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ করে ওনার চোখে নজরে পড়লো ছাদের একদম কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। উনি যখন একটু ভালো মতো খেয়াল করলেন যে মেয়েটাকে, তখন উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ওনার সেই মানে কাজিন, যে কাজিনের বিয়ে, তার হচ্ছে কাজিন, মানে কাজিনের কাজিন। তো উনি কি করলেন, ওদিকে গিয়ে হচ্ছে একটু যখন দেখলেন, উনি বুঝতে পারলেন যে এটাকে, এবং এই মেয়েটা ছিল আসলে তিনি যাকে উনি হচ্ছে পছন্দ করতেন এবং যাকে বিয়ে করার জন্য উনি কিছুটা আগ্রহী ছিলেন। কিন্তু উনি জানতে চাচ্ছিলেন আসলে যে এই মেয়েটা তাকে পছন্দ করে কিনা, বা হচ্ছে সে বিয়ে করতে রাজি হবে কিনা। বাসায় প্রস্তাব পাঠানোর আগে উনি এই জিনিসগুলি জানতে চাচ্ছিলেন, কারণ উনি এটা কখনোই চাচ্ছিলেন না যে হচ্ছে প্রস্তাব পাঠালেন আর মা বাবার চাপে পড়ে মেয়েটা বিয়ে করে নিল। তো উনি যখন সিগারেটটা ফেলে চিন্তা করলেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ, মেয়েটাকে জিজ্ঞেস করি। তখন উনি দেখলেন কি মেয়েটা ওনার দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে মেয়েটা হচ্ছে ওনার হাত ধরলো, হাত ধরে বললো কি যে ফাইজান, তুমি তো চাচ্ছ যে তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, তুমি চাইলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারো, আই এম রেডি টু ম্যারি ইউ অ্যাকচুয়ালি। তো এই কারণে তখন ফাইজান ভাই কি করেন, এই কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নিলেন এবং বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। এক কাজ করে, তাহলে আমার কাজিনের বিয়েটা শেষ হোক, এরপরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো মেয়েটাও হচ্ছে রাজি হলো, এবং পরে হচ্ছে ফাইজান ভাই বললেন কি যে চলো আমরা নিচে চলে যাই, কারণ হচ্ছে এরকম অন্ধকারের টাইমে যদি আমাদের দুজনকে এভাবে ছাদে কেউ দেখে তাহলে হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে পারে। মেয়েটা বললো কি যে আপনি চলে যান নিচে, আমি একটু পরে আসতেছি। তো ফাইজান ভাই যখন মানে নিচে আসতেছিলেন, তখন ওনার মনটা খুব ভালো যে উনি যাকে চাচ্ছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, তাকে এখন উনি পেয়ে যাবেন, বিয়ের প্রস্তাব পাঠানো হবে। তো এই কথা চিন্তা করতে করতে উনি যখন নিচে নামছেন, তখন উনি দেখতে পেলেন কি যে এই মেয়েটাই আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, এবং উপরের দিকে ওঠার সময় মেয়েটা তাকে বললো কি আসসালামু আলাইকুম ফাইজান ভাই, ভালো আছেন? উনি তো অবাক, উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে কি করলেন, সেখানে কিছুক্ষণ স্টিল দাঁড়িয়ে থাকলেন। 1-2 মিনিট পর উনি যখন ছাদের দিকে গেলেন, তখন দেখলেন কি মেয়েটা হচ্ছে একটা চেয়ারের মধ্যে বসে বান্ধবীর সাথে কথা বলছে। উনি মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই তুমি কি একটু আগে ছাদে গেছিলা, ছাদে কি করতেছিলা? মেয়েটা বলে কি বলেন ফাইজান ভাই, আমি তো কখনো রিসোর্টের ছাদে যাই নাই, আর এখানে এত একটা ফাংশন চলছে, আমি ছাদেই বা কি কারণে যাব? আপনি হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছেন? তখন ফাইজান ভাই বললো কি যে না তেমন কিছু না আসলে, আচ্ছা থাক সমস্যা নেই, জান নেই, যেহেতু আমি এটা ভুল দেখছি। তো ফাইজান ভাই মনে মনে চিন্তা করতেছে কি এটা আসলে কি সমস্যা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, তো এর মাঝখানে উনি কি করতেন, একদিন এক কাজিনের রুমে, একদিন এক বন্ধুর রুমে, এরকম করে করে থাকছিলেন। তো এরপরে আসলে ওনার লাইফে সেই বিয়ে নিয়ে এমন একটা ঘটনা ঘটে, যেই কারণে হচ্ছে এই বিয়েটা উনি আর অ্যাটেন্ডই করতে পারেননি, বা হচ্ছে এই কারণেই বললাম শুরুতে যে ওনার কাজিনের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক ছিল বা ভাই ছিল। মোটামুটি প্রায় 3-4 দিন পরের রাতে ফাইজান ভাইয়ের রাত 8টার দিকে মোটামুটি ভালো ঘুম ধরে যায়। উনি ওনার রুমে ঘুমাতে চলে যান। তো ঘুমানোর সময় উনি শুনতে পেলেন কি, মোটামুটি প্রায় তখন 10টার মতো হবে, উনি শুনতে পেলেন ওনার ঘরের বাহিরে কেউ টোকা দিচ্ছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। উনি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুললেন, তখন বাহির থেকে দেখলেন কি ওনার কাজিন দাঁড়িয়ে আছে। ওনার কাজিন বলছে কি ফাইজান, তুই এত বড় খারাপ কাজটা কিভাবে করলি? তখন ফাইজান ভাই বললো কি রে ভাই, ঘুমানো কি খারাপ কাজ নাকি? ফাইজান ভাই বললো কি রসিকতা করিস না, আমি কোনো রসিকতার মুডে নেই, চল। তো আশেপাশে আরো লোকজন দাঁড়ানো ছিল। তো উনি ফাইজান ভাইয়ের হাত ধরে নিয়ে একটা রুমে নিয়ে গেলেন এবং মেয়েটার পাশে বসিয়ে দিলেন, এবং মেয়েটা তখন কাঁদছে, ওই মেয়েটাই যাকে উনি পছন্দ করতেন। তো মেয়েটাকে কাঁদতে দেখে উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এর কাঁদতেছো কি কারণে, আর তোমরা আমাকে এভাবে ডেকে আনলা কি কারণে? তখন ফাইজান ভাইয়ের কাজিন বলে কি তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমরা এক্সপেক্ট করিনি ভাই। তো উনি বললেন কি হয়েছে? মেয়েটা তখন কোনো কথা বলছে না। তখন ফাইজান ভাইয়ের কাজিন বলেন কি যে তুই ওর যখন হচ্ছে রুমের মধ্যে একা একা ছিল, তখন তুই ওর রুমেও কি দিচ্ছিলি কি কারণে?
ফাইজান ভাই তো আকাশ থেকে পড়ে। উনি বলেন কি, আরে ভাই আমি তো 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি কিভাবে এখানে আসবো? তোরাই তো আমাকে ডেকে তুললি। মেয়েটা তখন বললো কি যে ফাইজান ভাই মিথ্যা কথা বললেন না, আমি কিন্তু নিজে আপনাকে দেখছি, আপনি ওকে দিচ্ছেন। এই কথা বলে মেয়েটা কান্না শুরু করলো। উনি চিন্তা করলেন, আচ্ছা মেয়ে যখন নিজেই ভেরিফাই করে বলছে, তাহলে আসলে এখানে আমার কিছু করার নাই। এই কথা বলে উনি রুমে চলে আসলেন এবং ওনার ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে বাড়ি চলে আসলেন, বিয়েটা অ্যাটেন্ড না করি। আর তো সাথে সাথে ফাইজান ভাই সম্পূর্ণ পরিবার বাড়িতে চলে আসে। তো ফাইজান ভাই এরপর আমাকে বলেন কি যে এটার কারণ আসলে কি ছিল আমি জানি না। মেয়েটাও নিজের জায়গা থেকে ঠিক ছিল, কারণ আমিও তো আমার নিজের রূপের মানুষ দেখেছি। মেয়েটার রূপ ধরে কেউ এসছে আমি সেটাও দেখেছি। হয়তো বা জিন ঘটিত কোনো সমস্যা। এখানে আসলে যারা আমাকে অ্যাকিউজ করলো তাদেরও কোনো দোষ নাই, বা মেয়েটারও কোনো দোষ নাই, আমারও তো কোনো দোষ নেই, কিন্তু সাফার তো করলাম আমি। এরপর থেকে নাকি ফাইজান ভাইয়ের কাজিনের সাথে তার আর কখনো যোগাযোগ হয় নাই। ফাইজান ভাইয়ের মাও কখনো তার বোনের সাথে আর কথা বলেন নাই, কখনোই আর যোগাযোগ হয় নাই। তো এখন ফাইজান ভাই বিয়ে করেছেন, কিন্তু এখন ওনার মাথায় এই প্রশ্নগুলো থাকে যে সেই দিনগুলোতে আসলে কি হয়েছিল, নিজের চেহারা উনি কাকে দেখেছিলেন এবং কেনই বা ওনার সাথে এরকম করা হলো। যখন এই প্রশ্নগুলো তার মাথায় আসে, উনি অনেক উত্তর খোঁজার চেষ্টা করেন, কিন্তু উত্তর কখনোই খুঁজে পান না। তো এই ছিল প্রিয় লিসেনার্স আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে খুবই ধন্যবাদ, আর ভালো না লাগলে আমি রিয়েলি সরি। আশা করি পরবর্তীতে আপনাদের মনের মতো ঘটনা নিয়ে আসতে পারবো। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই এপিসোডটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ, ঈদ মুবারক।